নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা সিড থেকে অ্যাডেনিয়াম গাছ তৈরি করেছেন এবং এখন ভাবছেন কখন এবং কিভাবে সেই ছোট ছোট অ্যাডেনিয়াম সিডলিংগুলোকে আলাদা আলাদা পটে ট্রান্সপ্ল্যান্ট বা রিপটিং করবেন। আজকের ভিডিওতে আমি আমার এই 5টি অ্যাডেনিয়াম সিডলিংকে রিপটিং করে দেখাবো। আমার এই সিডলিংগুলো গত ৩ সপ্তাহ ধরে আমি লক্ষ্য করছি এর গ্রোথ থেমে গেছে। তাই আমার মনে হচ্ছে এই গাছগুলোকে এখনই রিপট করে ফেলতে হবে। সিডলিং রিপটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিডলিংগুলো যেন হেলদি থাকে, স্টেম বা কর্ডেক্স যেন শক্ত থাকে এবং রুট সিস্টেম ট্রান্সপ্ল্যান্ট বা রিপটিং করার মতন পর্যায়ে পৌঁছে যায়। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি মিডিয়া নিয়ে নিয়েছি। এখানে বালি আছে 40%, তুষ 40% আর কোকোপিট নিয়ে নিয়েছি 20%। আপনারা চাইলে বালির পরিবর্তে সিন্ডারও ইউজ করতে পারেন। আমি এখানে কনস্ট্রাকশন স্যান্ড নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে চেলে নিয়ে নিই। এর ভিতরে যে কাঁকড় নড়িগুলো রয়েছে ওগুলো থাকলেও কোনো সমস্যা নেই। এবার আপনারা তুষ দেখুন, তুষটা একটু ভেজা ভেজা আছে, তাতে কোনো সমস্যা নেই। মিডিয়াটা ঝুরঝুরে হলেই হবে, জল যেন ভালোভাবে পাস করতে পারে। তুষের মধ্যে আছে পটাশিয়াম আর ফসফরাস, আর কোকোপিটের মধ্যে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর সোডিয়াম। কোকোপিট আমি খুব অল্প পরিমাণ নিয়েছি, কারণ কোকোপিট দীর্ঘ সময় জল ধরে রাখে। এবার সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব, কারণ মিডিয়ার একটা অংশ যদি খুব কম্প্যাক্ট হয় এবং অন্য অংশ যদি খুব লুজ হয়, তাহলে পটের মধ্যে ময়েশ্চার ডিস্ট্রিবিউশনটা সমানভাবে হবে না। আমার কাছে সিন্ডার নেই বলে আমি বালি ব্যবহার করছি। আপনারা সিন্ডার ও বালি বা শুধুমাত্র সিন্ডার ব্যবহার করতে পারেন। এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এই ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে মিডিয়াটা মাঝখান থেকে ভাগ করব। সবকটা সিডলিং একেবারে টেনে হেঁচড়ে না তুলে একেবারে একটা একটা করে এরকম ভাগ ভাগ করে নেওয়াই ভালো। এতে করে শিকড় বাকড় যে ভিতরে জড়িয়ে মরিয়ে রয়েছে আর কি, সেই শিকড় বাকড়ে অতটা আঘাত আসবে না। এবারে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে হালকা হালকা করে নিচের দিক থেকে চাপ দিয়ে দিয়ে আমি এক একটা সিডলিং তুলবো। এই সিডলিংগুলো টবে প্রতিস্থাপন করার আগে কিছু কিছু বিষয় লক্ষ্য করতে হবে। আমরা দেখব গাছের ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা, গাছের কাণ্ড বা কর্ডেক্স নরম হয়ে গেছে কিনা, গাছের রুট ডেভেলপমেন্ট কেমন হয়েছে, আর যে মিডিয়াতে সিডলিংগুলো এতদিন ছিল সেগুলো অতিরিক্ত কম্প্যাক্ট হয়ে গেছে কিনা। অ্যাডেনিয়াম যেহেতু একটা সাকুলেন্ট প্ল্যান্ট, তাই ছোট সিডলিং হলেও অতিরিক্ত জল ধরে রাখে এমন মিডিয়া ব্যবহার করাটা ঠিক নয়। এখন আবার যেহেতু মনসুন চলছে, তাই এই সময়তে ড্রেনেজের বিষয়টা কিন্তু আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি একটা একটা করে সবকটা গাছই তুলছি। এবার 5টা গাছেরই শিকড় এতদিন ধরে মিডিয়ার মধ্যে জড়িয়ে জড়িয়ে ছিল। এতে করে ভিতরে ভিতরে থাকা কিছু শিকড় হয়তো কেটে যেতে পারে, কিন্তু তাতে অসুবিধা নেই। আমি ফাঙ্গিসাইড দিয়ে দেব। আমার সবকটা গাছই তোলা কমপ্লিট। এবার আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করব। এই সিডলিংগুলোর বয়স ৩-৪ মাস। গত ৩ সপ্তাহ ধরে আমি দেখছিলাম এই সিডলিংগুলোর খুব একটা গ্রোথ নেই। তাই আমি এই বর্ষার মধ্যেই এগুলোকে প্রতিস্থাপন করব। আপনারা দেখুন আমার প্রত্যেকটা গাছই হেলদি আছে, আর রুট ডেভেলপমেন্টও খুব ভালো হয়েছে। আমার মনে হচ্ছে এই গাছগুলোকে প্রতিস্থাপন করার এটাই উপযুক্ত সময়। এখন আমি ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। আপনারা অন্য যেকোনো কোম্পানির ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এই সিডলিংগুলো বড় টব থেকে তোলার সময় একটু আধটু যে শিকড় বাকড়গুলো কেটে গেছে, সেই ক্ষতস্থানে প্রলেপের কাজ করবে এই ফাঙ্গিসাইড। এছাড়া ছত্রাকের হাত থেকেও রক্ষা করবে, দ্রুত নতুন শক্তিশালী শিকড় বাকড় বৃদ্ধি করবে, চারা সারভাইভ করার ক্ষমতাও বাড়িয়ে তুলবে। এবার আমি পুরনো মিডিয়াটাও ব্যবহার করে নেব। আপনারা চারা প্রতিস্থাপন করার পর শেষকালেও ফাঙ্গিসাইড মিশ্রিত জল নতুন টবে দিতে পারেন। আমার পুরোনো টবটাতে একটু সিন্ডার ছিল, তো সেই সিন্ডার সমেতই ওই মিশ্রণটাকে নতুন মিশ্রণের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মিডিয়া যত ঝুরঝুরে হবে ততই ভালো, কারণ এইসব সাকুলেন্ট জাতীয় গাছ জল জমে থাকা কিন্তু একেবারেই পছন্দ করে না। বিশেষ করে আমি যেহেতু এখন চারা গাছ প্রতিস্থাপন করতে চলেছি, তাই আমাকে একটু বেশি যত্নশীল হতে হবে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই সিডলিংটা আমি কিরকম ভাবে প্রতিস্থাপন করব।
এখন আমার হাতে যে সিডলিংটা দেখতে পাচ্ছেন, দেখুন এর কডেক্সের নিচের অংশটা সাদা হয়ে আছে একটু। ওটা ক্লোরোফিলের অভাবে, যেহেতু মাটির নিচে ছিল তাই সূর্যালোক পায়নি, সেই জন্য ওই অংশটা সাদা হয়ে আছে। আমি যেহেতু কডেক্সটাকে দ্রুত বড় করতে চাই, তাই কডেক্সের 70%ই আমি মিডিয়ার ভিতর দিকে রাখবো। দেখুন আমার বাঁ হাতের বুড়ো আঙুলটা যে জায়গাটা ছুঁয়ে আছে, ঠিক ওই জায়গাটা পর্যন্ত আমি মিডিয়ার ভিতর দিকে রাখবো। এখন আমি একটা ছোট টব নিয়ে নিয়েছি। টবের তলায় দেখুন ফুটোগুলো ছোট ছোটই আছে, জল সহজেই পাস করতে পারবে, তাই আমি একেবারে এতে মিডিয়া দিয়ে দিচ্ছি। সিডলিং রিপোর্টিং এর সময় যদি আপনাদের মনে হয় আননেসেসারি ভাবে রুট বড় হয়ে গেছে, সেই রুটকে কাটবেন না, কারণ যেহেতু বাচ্চা গাছ তাই একটা ট্রমা ওদের কাজ করে। আপনি যেহেতু স্থান পরিবর্তন করছেন গাছের, তাই যেরকম আছে সেরকম ভাবেই নতুন টবে প্রতিস্থাপন করার চেষ্টা করুন। আর সিডলিং রিপোর্টিং এর ক্ষেত্রে খুব বড় টব নেবেন না, কারণ বড় টবের ক্ষেত্রে আপনাকে জল বেশি দিতে হবে পুরো মিডিয়াটা ভেজানোর জন্য, আর অনেকক্ষণ ধরে সেটা ভিজে ভিজে থাকবে, আর সেটা ছোট গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। এবার দেখুন আমি টবের ঠিক মাঝামাঝি সিডলিংটা বসিয়ে চারপাশ দিয়ে একটু একটু করে মিডিয়াটা ভরাট করছি। এবার আমি একটা একটা করে সবকটা সিডলিং রিপোর্ট করে নেব। সব সিডলিং এর রুটের সাইজ একরকম হবে না, কোনোটির রুট বেশি ডেভেলপ করবে, কোনোটির কম ডেভেলপ করবে, এটা নর্মাল। ট্রান্সপ্ল্যান্ট বা রিপোর্টিং করার সময় রুট ভেঙে ফেলা বা বেশি রুট পরিষ্কার করার দরকার নেই। যত কম আঘাত দিয়ে গাছকে প্রতিস্থাপন করা যায় ততই ভালো। আমার সবকটা সিডলিং এ রিপোর্টিং বা ট্রান্সপ্ল্যান্ট করা হয়ে গেছে। প্রত্যেক কটা গাছ দেখুন আমি চারপাশে একটু জায়গা ছেড়ে রেখেছি, 2 আঙুল বা 3 আঙুল করে। এখন আমি গাছে একটু জল দিয়ে দেব। আগে থেকেই ফাঙ্গিসাইড মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমি আলাদা করে আর ফাঙ্গিসাইড দিচ্ছি না এখন। এবার এগুলো যদি বড় অ্যাডেনিয়াম গাছ হতো তাহলে আমি এখন জল দিতাম না, 3-4 দিন পর শেডের তলায় কিছুদিন রেখে তারপরে জল দিতাম। এবার এগুলো যেহেতু বাচ্চা গাছ, এবার এই গাছগুলো সহজেই কিন্তু ট্রমাটাইজড হয়ে যায় এবং এদের জলের চাহিদাও বেশি হয়। এবার আমি সবকটা টবেই অনেক অনেক করে জল দিয়ে দিচ্ছি, যাতে সহজেই জলটা পাস করে যায়। প্রত্যেক কটা টব থেকেই একটু একটু করে জল বেরিয়ে যেতে শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল আমার অ্যাডেনিয়াম সিডলিং গুলো রিপোর্ট করার সম্পূর্ণ প্রসেস। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।